দর্শক মণ্ডলী, ষষ্ঠ পর্বের পর এবার সপ্তম পর্বে আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ষষ্ঠ পর্বে আমাদের সঙ্গে ছিলেন শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এবার সপ্তম পর্বে আমরা মুখোমুখি হচ্ছি মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর। প্রতিবারের মতো আমাদের সঙ্গে রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিশু সাংবাদিক, শিশু প্রতিনিধি ও সুবিধাবঞ্চিত শিশু। মাননীয় সংসদ উপনেতা সাজেদা চৌধুরীকে পালন করতে হয় গুরুদায়িত্ব। বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর পরেই তার স্থান। তাই বন্ধুরা, তোমরা ইচ্ছে করলেই তোমাদের আশেপাশের যে কোনো সমস্যা নিয়ে তাকে প্রশ্ন করতে পারো। মাননীয় প্রধানমন্ত্রীর পর আমাদের সঙ্গে ছিলেন আমাদের মাননীয় স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। তার সাথে আমাদের কথা বলার কোনো সীমাবদ্ধতা ছিল না। বিগত পর্বগুলোতে আমরা মুখোমুখি হয়েছিলাম বিভিন্ন মন্ত্রীবর্গের। তাদের কাছে আমরা শুধুমাত্র তাদের মন্ত্রণালয় ভিত্তিক প্রশ্নই করেছিলাম। এবার দ্বিতীয়বারের মতো আমরা আপনার সঙ্গে কথা বলার বিরল সুযোগ পেয়েছি। এবার শুরু হবে আমাদের প্রশ্নোত্তরের পালা। শুরু করতে যাচ্ছি শিশুদের মুখোমুখি জবাবদিহিতামূলক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। মাননীয় সংসদ নেতা, আমার নাম ঝুমুর। আমি একজন সুবিধাবঞ্চিত শিশু। সংসদ ভবনে তো আপনি একজন নেতা, তা আপনি কি কাজ সেটা একটু আমাদের বলবেন? সব রকম কাজই আমাদের করতে হয়। যেমন এখন নেত্রী নেই দেশে, উনি গেছেন অনেক বড় একটা কাজে। হ্যাঁ, আর বঙ্গবন্ধুর পরে সর্বপ্রথম উনি ৩৫ বছর পরে উনি বাংলায় বক্তৃতা দিয়ে আসছেন আর কি। ১ তারিখে উনি ফিরে আসবেন। এখন ওনার পক্ষ থেকে যতটা সম্ভব পার্টি চালানো, পার্টির কাজ করা এবং সংসদের অফিস করা, সেখানে সংসদের যদি কোনো কাজ থাকে সেগুলি করা, এইগুলি। আর আমাদের যে কর্মীরা আছে, এত বছর ধরে আমি যে পার্টি করি সেই পার্টির লোকজন, তাদের সেখানে দেখা করা, তাদের এই যে ঈদ গেল, এই আনন্দ ঘন মুহূর্তে নেত্রী ছিলেন না, তবুও সবাই ঈদ উৎসবে পালন করেছেন এবং আমরা যতদূর সম্ভব আমি সবার সঙ্গে আলাপ আলোচনা করেছি। আমি সুস্মিতা হালদার, শিশু সাংবাদিক, মাদারীপুর। মাননীয় সংসদ উপনেতা, আপনি যে একজন রাজনীতিবিদ, আপনার রাজনীতিবিদ হওয়ার পিছনে কি কোনো পূর্ব পরিকল্পনা ছিল? না, ঠিক পূর্ব পরিকল্পনা না, তবে এই বলে না পরিবেশ, একটা পরিবেশ থাকে আমাদের ফ্যামিলির, মানে আমার চারপাশের। বঙ্গবন্ধুর আদর্শে আমরা আওয়ামী লীগ করতে এসে আজকে এই বয়স পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি এবং এরপরে তোমরা আসবে, তোমাদের আমি আহ্বান জানাবো, এসো দেশের কাজ করি, মানুষের কাজ করি। মাননীয় সংসদ উপনেতা, আমি মিন্নু, শিশু সাংবাদিক, সাতক্ষীরা থেকে এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো ছোটবেলা থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনি কোন ক্লাস থেকে বা কবে থেকে রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন? আমি 1956 সালে আমি আমার নেতার নির্দেশেই আমি আওয়ামী লীগে সদস্য হই। তখন কিন্তু মেয়েরা আওয়ামী লীগে কোনো ইয়ে ছিল না, মেয়েদের কোনো সংগঠন আওয়ামী লীগে ছিল না, তবুও আমি সদস্য হয়েছিলাম। পরবর্তীকালে ইতিহাসের তোমরা যখন পড়বে যে বঙ্গবন্ধুকে 6 দফা দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে গেছিল আমরা জানি না। তারপরে আন্দোলন সংগ্রাম, এরপরে তিনি বেরিয়ে আসলেন কারাগার থেকে। মাননীয় সংসদ উপনেতা, আমি মোস্তাফিজুর রহমান অপু, মুন্সিগঞ্জের শিশু সাংবাদিক। সংসদ ভবন বিশ্বের একটি অন্যতম কীর্তি, কিন্তু স্মৃতিসৌধ, শহীদ মিনারের মতো অন্যতম কীর্তিগুলো আমরা দেখতে পারলেও আমরা শিশুরা সংসদ দেখতে পারি না। যদি এখানে আইনত বাধ্যবাধকতা রয়েছে, তারপরেও শিশুদের চাহিদা ও প্রয়োজনের উপর ভিত্তি করে যদি শিশুদের সংসদ দেখার কোনো সুযোগ থাকতো, তাহলে আমরা শিশুরা খুবই উপকৃত হতাম। অপু শোনো, এটা তুমি যে বলেছো না, এটা আমারও ইচ্ছা যে তোমরা সপ্তাহে একদিন শিশুদের জন্য থাকবে গ্যালারি। সব শিশুরা যাবে, নাহলে শিখবে কি করে?
কি করে তর্ক করতে হয়, কি করে পয়েন্টগুলো বলতে হয়, কি করে আইন নিয়ে বাহাস করতে হয়, হ্যাঁ, সেইগুলো দেখলে পরে তোমাদের আরও দৃষ্টিভঙ্গির প্রসারতা বেড়ে যাবে। আমিও কিন্তু তোমার সাথে একমত যে তোমাদের জন্য আমি আমার নেত্রী আসলে 1 তারিখে উনি আসবেন, বলবো যে 4 তারিখ থেকে আপনি ঘোষণা দেন যে শিশুরা একদিন তাদের ছুটির দিনের তো হবে না, একটা দিন অন্তত এসে এখানে ওরা আমরা কি করি এটা দেখবে, তাতে ওদের যে আকাঙ্ক্ষা তো পূরণ হবেই, ওরা শিখতে পারবে তারা। মাননীয় সংসদ উপনেতা, আমি রুবি, এসেছি পুরান ঢাকা নয়াবাজার থেকে। আমি শিশুদের প্রতিনিধি হয়ে কাজ করি। আমরা পত্রপত্রিকা খুললেই লক্ষ্য করি ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি কাজে সরকারের দলের লোকজন জড়িত। এ সমস্যা শুধু এই সরকারেরই নয়, যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের লোকজনই এসব কাজের সাথে সম্পৃক্ত। দিন বদলে বিশ্বাসী এ সরকার যদি এসব সমস্যার সমাধান না করে তাহলে কিভাবে দিন বদল হবে? নিশ্চয়ই তোমাদের সাহায্য তো আমাদের দরকার। সরকার তো শুধু একলা আমার না, সারা বাংলাদেশের এত কোটি কোটি মানুষ ভোট দিয়েছে নৌকায়। কেমন এই নৌকার পাল তো হাল তো শেখ হাসিনার হাতে। আচ্ছা, তোমরা পাল উড়িয়ে সাথে যাবে, দাঁড় বাইবে, তারপরে এই যে সব যারা বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতা এসছে তারাই কিন্তু এগুলি আগে কেউ জানতো না এই দেশে, যে কি করে এই করা হয়, চুরি করে কি করে তোমার দাম বাড়ানো হয়, কি করে চিনি বস্তাবন্দি করে রাখা হয়, কাগজে দেখেছো বোধহয়, ধরা হচ্ছে। নেত্রী নির্দেশ দিয়েছেন যাকেই ধরা হবে তারই জেল হবে। এইভাবে যদি আমরা শুরু করি তাহলে আর ভবিষ্যতে কেউ এইটা করতে পারবে না, এবং এমন আইন করতে হবে যে ওর ব্যবসা শুদ্ধ একেবারে নাকচ করে দিতে হবে। মোহাম্মদ মামুন হোসেন, এসেছি পুরানো ঢাকা লালবাগ থেকে। আমি শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। লালবাগ এলাকায় অনেক ময়লা ড্রেন আছে। এসব ময়লা ড্রেন অনেক আবর্জনা রয়েছে। এতে বৃষ্টির পানিতে এগুলা একত্রিত হয়ে রাস্তায় আসে। এতে ফলে আমরা স্কুলে যেতে পারি না, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, অনেক দুর্গন্ধ ছড়ায়, পরিবেশ দূষিত হয়। এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ে, আমার মতো শিশুরা অনেকে অসুস্থ হয়ে পড়েছে। এছাড়াও অন্যান্য ঢাকা এলাকায় একই অবস্থা। এর জন্য আপনার মন্ত্রণালয়ে একটা সমাধান করা দরকার। আমার মন্ত্রণালয় ঠিক নাই, আমি হলাম উপনেতা সংসদের। আচ্ছা, আমি যে পরিবেশের আমি মন্ত্রী ছিলাম, তো এইটা অনেক আমরা চেষ্টা করেছি। নেত্রী নিজে দাঁড়িয়ে থেকে বৃষ্টির মধ্যে উনি এই লাইন কোনো কেউ পরিষ্কার করে না। একজন এই ঢাকা সিটির জন্য একজন মেয়র আছেন, তাকে সবাই ভোট দিয়েছে, এবং এখন আমরা কোনো জায়গায় যেতে পারি না যে দুর্গন্ধ। এইদের পরে স্তূপ ময়লা, বৃষ্টি পড়লে তোমার মতোই আমিও ভুক্তভোগী, মানে যেতে পারি না, গাড়িও চলে না, এইরকম একটা অবস্থার মধ্যে। তো এইটার জন্য নেত্রী খুব চেষ্টা করছেন যে বাইরে যোগাযোগ করতে, যাতে কি অবস্থায় যে চারপাশের নদীগুলোকে মুক্ত করবেন, নদীগুলি মুক্ত করে যেতে এই যে ঢলের পানি আগে চলে যেত, আজকাল যাচ্ছে না, কারণ কখনোই পরিষ্কার করা হয় না নালাগুলো। তো আমরা ট্যাক্স দেব আর আমরা কষ্ট করব, তা তো হতে পারে না, তাই না? তা আমি নেত্রীকে বলবো যে বাচ্চারা এই প্রশ্ন করেছিল, আপনিও পরিকল্পনা করছেন, কিন্তু আমার মনে হয় যে এই পরিকল্পনা তাড়াতাড়ি বাস্তবায়িত করার জন্য আমাদের নেমে পড়া উচিত। মাননীয় সংসদ উপনেতা, আমাদের ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানির, সবচেয়ে বড় সমস্যা। ও আমার এলাকা বুড়িগঙ্গা নদীর সাথে বিভিন্ন রাস্তায় পানি জমে, সেই পানি বুড়িগঙ্গায় যে জমা হয়, অথচ দেখা যায় আমার এলাকা যে জুরাইন বুড়িগঙ্গার সাথে একই সাথে, কিন্তু আমাদের ওইখানে সরকারিভাবে কোনো সাপ্লাই পানি দেওয়া হয়নি। সেখানে আমরা টিউবওয়েলের পানি খাই, কিন্তু দেখা যায় বর্ষায় যে পচা পানিগুলো বুড়িগঙ্গা নদীতে যায়, সেসব পানি আমাদের টিউবওয়েলে চলে আসে, বিভিন্ন পোকামাকড় পানির মধ্যে আসে, তখন আমরা অসুস্থ হয়ে পড়ি, অনেক পরিবারই অসুস্থ হয়ে পড়ি। এ নিয়ে আপনার জরুরি মানে এমন জরুরি, অতি জরুরি, এটা করা দরকার। না হলে তুমি আমি একই
পানি খাচ্ছি, কিন্তু কিন্তু এই বুড়িগঙ্গা এখন বিষাক্ত হয়ে গেছে পানি, শীতলক্ষা বিষাক্ত হয়ে গেছে পানি। এই যারা এটা করেছে তারা তো করেছে, এখন আমার আগামী প্রজন্ম, তোমরা, আমরা চলে যাব, তোমরা থাকবে, তোমরা দেশ দেখবে, তাদের কে বাঁচাতে গেলে এই শীতলক্ষা বুড়িগঙ্গা কেমন করে ড্রেজিং করবেন নেত্রী, ওই নদী খনন এইটা করে তারপরে এই পানিগুলিকে সব করে বিশেষজ্ঞ এসে পানিগুলি কিভাবে শুদ্ধ করা যায় সেগুলি করবেন। এইগুলি সব পরিকল্পনা হচ্ছে, আর এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা গোসলও তো করতে পারি না, আগে তো তোমরা নদীতে গোসল করতে পারতে, এখন তো তাও পারছো না। তো সেই জন্য এটা সবচেয়ে বড় সমস্যা বলে আমি মনে করি, এবং এইটা নিয়ে আমি কথা বলবো, যারা নেত্রীকে বলবো, প্রধানমন্ত্রী ওই ডিপার্টমেন্টের মন্ত্রীকে বলবেন, এবং উনিই চেষ্টা করছেন সব এইগুলোকে সমাধান করার জন্য আর কি। মাননীয় সংসদ উপনেতা, আমি অধীশ দাস, এসেছি সাতক্ষীরা থেকে। আমি একজন শিশু সাংবাদিক। আইলার জলোচ্ছ্বাসে গাবুরা সহ সাতক্ষীরার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত। ওইসব এলাকা সহ কপোতাক্ষের নদীতে পানি বাড়ার ফলে এখানকার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, এবং অন্ন, বস্ত্র, চিকিৎসার পাশাপাশি এখানকার শিশুরা শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। এই বিষয়টি আপনি কবে সমাধান করবেন? হ্যাঁ, কপোতাক্ষ পার হয়ে, ভেলায় পার হয়ে আমি যুদ্ধে গেছিলাম। কপোতাক্ষ নদী, তার তীরে কে? হ্যাঁ, মধুসূদন বাড়ি, তাই না? আমার মনে হয় দেখতে যাওয়া উচিত। কি বলো তোমরা? হ্যাঁ, অবশ্যই দেখতে যাওয়া উচিত না? দেখে তারপরে এটা কিভাবে সমাধান করা যায় সেটা আমরাও তো চিন্তা করতে হবে, করে আমরা সেটা ওই ডিপার্টমেন্টের মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে জানাবো যে আমরা এইটা দেখে এসেছি। কি লিখেছিল মধুসূদন, মনে তুমি কি জানো? মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল, মা দেখা করতে পারেনি, বাবা দেয়নি তাকে দেখা করতে। তারপর কি লিখে রেখেছিল পাথরে? রেখুমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা কো তব মন কোকো নদে। কেমন? মাননীয় সংসদ উপনেতা, আমি দিলারা জাহানীতি, গোপালগঞ্জের শিশু সাংবাদিক। আমি আপনার নির্বাচনী এলাকা নগরকান্দার চাঁদহাটের শিশুদের কিছু সমস্যার কথা বলছি। আমার দেখা মতে ওখানকার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা বন্দিদশায় লেখাপড়া করছে। এর মধ্যে চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থাকা সত্ত্বেও মাঠ এখন হাটে পরিণত, শিশুরা এখন বন্দি খাঁচায়। এবং বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ তো নেই, সামনে কুমার নদী। লেখাপড়ার পাশাপাশি শিশুদের মেধা বিকাশের জন্য বিনোদনের প্রয়োজন, তাই আমি মনে করি স্কুল দুইটি স্থানান্তর করে আপনার সরকার বা আপনি শিশুদের অধিকার নিশ্চিত করবেন। বল্লভদীতে আমি তো গিয়েছিলাম, কিন্তু ওরা তো কিছু বললো না আমাকে, তাহলে তো আমি করে আসতাম। আসলে স্কুলটা তো নদীর সামনে, তারপরে স্কুল সামনে কোনো মাঠ নেই, ছোট প্রাথমিক বিদ্যালয়, যেহেতু 4 বছর থেকে ওদের তো পড়ালেখা, ওরা কেউ সাঁতার জানে না, কিছু আসছে কিছু জানে, ওরা যদি নদীতে পড়ে তো ওদের ওই পাশে কি মকসুদপুর? হ্যাঁ, মকসুদপুর। হ্যাঁ, ওইখানে তো মিটিং করি আমি, যে ওরা তো কেউ কখনো মাস্টার সাহেবরা আমাকে কিছু বলেনি।